নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। শুরু করব বাংলাদেশের খবর দিয়ে। আজকেও লাগাতার বিক্ষোভ অব্যাহত বাংলাদেশে, যদিও সেনা নেমে গিয়েছে, লাগাতার কারফিউ চলছে এবং যেটা জানা যাচ্ছে যে আজকে 2 ঘন্টার জন্য 12টা থেকে 2টো পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল কেনাকাটা বাজারহাট করার জন্য। এবং সেনা রাস্তার মোড়ে মোড়ে পিকেটিং করে রেখেছে। ফলত শুধুমাত্র বিক্ষোভ আটকাবার জন্য এটা যেমন নেওয়া হচ্ছে, তার সাথে অর্থনীতির ওপরেও কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে, কারণ স্বাভাবিক যান চলাচল, মানুষের যাতায়াত কিছুই আর সম্ভব হচ্ছে না। জানা যাচ্ছে যে বাংলাদেশের 64টা জেলার মধ্যে 47টা জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সংবাদ মাধ্যম রয়টার্স তারা সমগ্র বাংলাদেশের বিভিন্ন হসপিটালে খোঁজ নিয়ে যে হিসাব দিয়েছে মৃতের সংখ্যা, সেটা হচ্ছে 114 জন। অন্যদিকে ঢাকার মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন যে 300 জন মতো পুলিশ আহত হয়েছেন, যার অর্ধেক হসপিটালে ভর্তি আছেন এবং বাকি অর্ধেককে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। এবং সরকার আগামী 21শে জুলাই এবং 22শে জুলাই, অর্থাৎ আগামীকাল এবং পরশু, এই 2 দিন সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করে দিয়েছে এবং পুলিশকে দেখলেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। কালকে যেটা ছিল যে ডেইলি স্টার বা অন্যান্য বাংলাদেশের সংবাদ মাধ্যমকে খোলা যাচ্ছিল না, কালকে প্রথম আলো খোলা যাচ্ছিল, আজকে প্রথম আলো খোলা যাচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের যাবতীয় বেসরকারি যে সংবাদ মাধ্যম আছে সেগুলোকে পাওয়া যাচ্ছে না, সেগুলো সাইট খুলছে না। শুধুমাত্র তাই না, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু বন্ধ। সুতরাং বাংলাদেশের আন্দোলনকারী ছাত্ররা কি বলছে সেটাকে জানা অসম্ভব হয়ে উঠেছে, দুষ্কর হয়ে উঠেছে। কিছু সাংবাদিকরা যেখানে আছেন, আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমগুলো আছে তাদের মাধ্যমে কিছু খবর আসছে। আমরা আমাদের যে যোগাযোগ আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ফোনে কল করে, কিন্তু এমনই সাউন্ড কোয়ালিটি যে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে গতকাল হুথিরা ইসরায়েলের রাজধানীতে তেল আবিবে সফল ড্রোন হামলা চালায় এবং সেই ড্রোন হামলায় 1 জনের মৃত্যু হয় এবং 10 জন মতো আহত হয়। হুথিদের তরফ থেকে দাবি করা হচ্ছে যিনি মারা গেছেন তিনি বেলারুশের ব্যক্তি এবং তিনি নাকি ইসরায়েলের জন্য লড়তে এসেছিলেন। এর জবাবে আজকে ইসরায়েল ইয়েমেনে হামলা চালিয়েছে হোদেইদা শহরে এবং ব্যাপকভাবে তেলের যে ট্রাঙ্ক, বিদ্যুৎ, জ্বালানি এবং সাধারণ মানুষের যে বসতি তার উপরে বিমান হামলা চালিয়েছে। এবং সৌদির সংবাদ মাধ্যম যেটা জানিয়েছে, এই আজকের বিমান হামলায় ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ যে বিমান বাহিনী তারাও যুক্ত ছিল। আর আজকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভ্লাদিমির জেলেনস্কির কথা হয়। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় এটা জানায়, ভ্লাদিমির জেলেনস্কিও এটা নিশ্চিত করেন যে এটা কথা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলেন যে জেলেনস্কিকে অভিনন্দন জানান তার সাথে কথা বলার জন্য, এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলেন যে তিনি ক্ষমতায় এলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ইতিমধ্যে এত মানুষ মারা গেছে ইউক্রেন যুদ্ধে, সেটার হবে না। অন্যদিকে জেলেনস্কি যেটা বলেন যে ট্রাম্পকে তাকে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার জন্য অভিনন্দন জানান, নিশ্চিত হওয়ার জন্য। এবং গত 13 তারিখ ট্রাম্পের ওপর যে হামলা চালানো হয় তাকে মেরে ফেলার উদ্দেশ্যে, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন জেলেনস্কি। এবং জেলেনস্কি বলেন যে
আমেরিকা যেইভাবে ইউক্রেনকে সাহায্য করেছে তার জন্য ধন্যবাদ। এক সপ্তাহ আগে রাশিয়ার সংবাদ মাধ্যম ইঙ্গিত করছিল জেলেনস্কি হয়তো শান্তি আলোচনার দিকে যাবেন এবার। কারণ কি, ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার বলে আসছেন যে তিনি ক্ষমতায় আসলে যুদ্ধ থামাবেন। অন্যদিকে জো বাইডেন তিনি যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। জেলেনস্কির সাহায্যের, ইউক্রেনের সাহায্যের একটা বড় অংশ আসছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাদের প্রায় সকলে ধরেই নিয়েছেন যে বাইডেন অবশ্যম্ভাবী তিনি হারছেন এবং ডোনাল্ড ট্রাম্পই দিচ্ছেন। ফলত নভেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসেন, তারপরে আর ইউক্রেনের পক্ষে হয়তো যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। সুতরাং জেলেনস্কিকে এখন ডোনাল্ড ট্রাম্পের সাথেও সম্পর্ক রাখতে হবে এবং জেলেনস্কিকে ভাবতে হবে যে কিভাবে ধীরে ধীরে যুদ্ধ থেকে সরে আসা যায়। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।